কথা কি শোনা যাচ্ছে? ওকে, তাহলে শুরু করছি। তো লাস্ট ক্লাসে আচ্ছা একটা ম্যাথ মনে হয় লাস্ট ক্লাসে বাকি রয়ে গেছিল, ওইটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে শুরু করি। তো এই 14 এক নাম্বার ম্যাথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব সহজ। প্রশ্নটা হচ্ছে, একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোন নির্দিষ্ট পাল্লা r এর জন্য দুইটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h এবং h প্রাইম হলে দেখাও যে r is equal to 4 into root over h into h প্রাইম। লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু বা দুইটা বস্তু, হ্যাঁ কোনো দুইটা বস্তুকে যদি আমরা একই বেগে নিক্ষেপ করি, তা একই বেগে নিক্ষেপ করার পর তাদের যদি দুইটারই একই পাল্লা পাওয়া যায়, দুইটারই আনুভূমিক পাল্লা যদি সেম হয়, তাহলে তাদের কি হয়, মানে একই বেগে নিক্ষেপ করছো, ইউ একই বেগ এবং একই আনুভূমিক পাল্লা পাওয়া গেছে। কিন্তু এইটার দুইটা বিচরণ পথ পাওয়া সম্ভব, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে তোমার উপরের দিকে, এরকম হয়। তো দুইটা বিচরণ পথ কিভাবে পাওয়া সম্ভব? নির্দিষ্ট আনুভূমিক পাল্লা যদি মানে আর এর জন্য, একই আনুভূমিক পাল্লার জন্য প্রক্ষেপণ কোণ দুইটা দুই রকম হইতে পারবে। যদি একটা কোণ আলফা হয় তাহলে অপর কোণটা হতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এরকম আর কি। তো ধরলাম যে প্রক্ষেপণ কোণ একটা হচ্ছে আলফা, তাহলে অপরটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস আলফা। তো মনে করি যে প্রথম যেটা আলফা কোণে যেটাতে নিক্ষেপ করছো ওইটার জন্য সর্বাধিক উচ্চতা h প্রাইম। সর্বাধিক উচ্চতা তো দুইটার সেম হবে না, এটা তো দেখেই বুঝতে পারতেছো। এই একটা হবে আর একটা ধরো এইরকম হবে, তাহলে এইটার হাইয়েস্ট হাইট এইটা, এটার হাইয়েস্ট হাইট এইটা, তার মানে সর্বাধিক উচ্চতা দুইটার কখনোই সমান হবে না। সো প্রথমে তো ধরি প্রক্ষেপণ কোণ যেটা আলফা, সেটার জন্য যদি সর্বাধিক উচ্চতা h হয়, সর্বাধিক উচ্চতার সূত্র কি ছিল? u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। এটাকে এক নম্বর ইকুয়েশন দাও। দুই নম্বরটা কি? 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করছো, তাহলে সেম সূত্র, জাস্ট এখানে sin স্কয়ার আলফা এর জায়গায় দিতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। আর আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস আলফা মানে cos আলফা হয়ে যায়। 90 ডিগ্রি হলে আমাদের সাইনটা cos এ চেঞ্জ হয়ে যায়, তো এটা হয়ে যাবে u স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2g। এখন এক কাজ করি, আমরা এই দুইটাকে ইকুয়েশন যে পাইছি 1 এবং 2 এদেরকে গুণ দিয়ে দিই। আমার প্রমাণের সুবিধার্থে আমরা গুণ দিয়ে দিলাম। h এবং h প্রাইম গুণ করলে এই যে u এবং u স্কয়ার মিলে u টু দি পাওয়ার 4, 2g ইনটু 2g নিচে হয়ে যাবে 4g স্কয়ার, আর এখানে হবে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। ঠিক আছে? তো আমি কি করছি, এখানে যেহেতু sin স্কয়ার আলফা আছে, উপরে নিচে দুইটা 4 দিছি, এখানে উপরে একটা 4 দিছি আর এখানে নিচে একটা 4 দিছি, তাহলে এই 4 এর সাথে 4 মিলে 16 হয়ে গেছে। ঠিক আছে? এই 4 দেওয়ার কাজ হলো কি? 4 দেওয়ার কাজটা হয়েছে যে এখানে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এদেরকে আমি একসাথে করে এই যে 1/16 টাকে এক পাশে রেখে দিছি বাইরে, আর এখানে দেখো u টু দি পাওয়ার 4 আছে, এটাকে u স্কয়ার করছি, আর 4 sin আলফা এটাকে আমরা এরকম করে লিখতে পারি 2 sin আলফা cos আলফা হোল স্কয়ার, লেখা যায় না? এটাকে স্কয়ার করলে কি হয়? এটাকে স্কয়ার করলেই আমরা পাবো 4 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, রাইট? এরকম পাবো। তো এই যে 2 sin আলফা cos আলফা এটার মানে কি? sin 2 আলফা। ঠিক আছে? sin 2 আলফা, আর এই যে জি স্কয়ারটা আছে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে ঢুকাইয়া তারপর হচ্ছে কি হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে? উপরের লাইনের সাথে মিল আছে। এখন খেয়াল করে দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যে লাইনটা লেখা আছে u স্কয়ার sin 2 আলফা বাই g, u স্কয়ার sin 2 আলফা বাই g, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লার সমীকরণ। সরি, u স্কয়ার sin 2 আলফা বাই g হচ্ছে আনুভূমিক পাল্লা r, এটার উপর স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে r স্কয়ার। অর্থাৎ r স্কয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে তোমার 16 ইনটু h ইনটু h প্রাইম, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 4 রুট ওভার h ইনটু h প্রাইম। শেষ। তো এই ম্যাথগুলো সবগুলোই খুব সিম্পল কনসেপ্ট, ওই আগের মতোই আমাদের যে 3-4টা সূত্র মুখস্থ আছে প্রক্ষেপকের। একটা হচ্ছে আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতার, আর তারপর হচ্ছে উঠতে কত সময় লাগে, ভ্রমণকাল, এই সূত্রগুলো বেসিক সূত্রগুলো, আর জাস্ট ক্যালকুলেশন গুলো হচ্ছে ডিফারেন্ট। প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন। তো তোমার মনে রাখতে হবে যে কোন ম্যাথের জন্য কোন প্রসেস তুমি সামনে আগাবা, ওইটাই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। তো নেক্সট ম্যাথে যে এটা পরেরটা দেখানো লাগবে না, এটা হচ্ছে গিয়ে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল উহার সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়কালের দ্বিগুণ প্রমাণ করতে হবে। মানে বিচরণকাল কি? বিচরণকাল হচ্ছে উঠে তারপর আবার নেমে আসতে যে সময়টা, এটা হচ্ছে কি তোমার সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়কালের দ্বিগুণ। এটা আমরা সূত্র থেকে লিখে ফেলতে পারি। আমরা জানি সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় যদি টি হয়, সেই টি হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, এটা সূত্র। আবার বিচরণকালের সূত্র হচ্ছে কি তোমার 2 ইউ সাইন আলফা বাই জি। সো 2 ইউ সাইন আলফা জি মানে টি, এই দেখো টি ইজ ইকুয়াল টু 2টি। এটা আমাদের জানা আছে, দুইটা সূত্র থেকে প্রমাণ করা যায়, এটা কোনো ব্যাপার না।
আচ্ছা, এরপরের ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা দেখি। একটি বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে দুইটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে যদি একই আনুভূমিক পাল্লা অতিক্রম করে, বুঝতে পারতেছো? এটা হচ্ছে ওই সেম ম্যাথ, মানে একটা আলফা আর একটা 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে। একটা বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে দুইটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়েছে। দুইটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হওয়ার পর একই যদি আনুভূমিক পাল্লা অতিক্রম করে, তাহলে বুঝে নিতে হবে একটা প্রক্ষেপণ কাল আলফা আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। সো যদি তার ভ্রমণকাল T1 এবং T2 হয়, তবে দেখাইতে হবে যে R is equal to half G T1 into T2। ভ্রমণকাল মানে কি? এই যে সে তার ভ্রমণকাল নিশ্চয়ই সমান হবে না, একবার এইদিকে গেছে আরেকবার এইদিকে গেছে, তার মানে ভ্রমণকাল দুইটা সমান হবে না, একটা হচ্ছে T1 একটা হচ্ছে T2। তো ধরি যে আলফা কোণে যে সময় নিক্ষিপ্ত হয়েছে তখন হচ্ছে T1, T1 হইলে কি হয়, T1 is equal আমরা জানি 2u sin alpha by g। এটা ভ্রমণকাল, কিন্তু এটা সর্বাধিক উচ্চতা ওঠার সময় না। ভ্রমণকাল মানে উঠা এবং নামা দুইটার সমান, 2u sin alpha by g, এটা তোমরা জানো। আর এরপরটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি মাইনাস আলফা হলে সেম সূত্র, জাস্ট এখানে আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা বসাইতে হবে। আর sin 90 মাইনাস আলফা মানে cos আলফা। সো T2 ইজ ইকুয়াল টু হবে 2u cos আলফা বাই g। এখন আমরা এক কাজ করি, যেহেতু আবার আমার প্রমাণে T1 এবং T2 আছে, গুণ দিয়ে দিই আগের মতো। T1 এবং T2 এক এবং 2 নম্বর ইকুয়েশনকে গুণ দিলে পাই, দেখো 2u স্কয়ার 2u স্কয়ার, আর তোমার হচ্ছে গিয়ে 2u স্কয়ার না 2 into 2 মানে 4u স্কয়ার। 4u স্কয়ারটাকে আমরা দুই ভাবে লিখছি, 4 না লিখে 2 into 2 দিছি এখানে, sin আলফা into cos আলফা, আর নিচে g into g। g into g কে g স্কয়ার বানাইলাম না, একটু কাজ আছে। দেখো তাহলে দেখো এই যে 2 বাই জি টাকে এক পাশে রেখে দাও, এখানে ইউ স্কয়ার 2 sin আলফা cos আলফা মানে কি sin 2 আলফা ডিভাইড বাই জি। এই যে ইউ স্কয়ার sin 2 আলফা জি, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা আর এর সমীকরণ। সো অর্থাৎ দাঁড়াইলো T1 into T2 is equal to 2r by g। আমাকে প্রমাণ দেখাইতে হবে r is equal to আসবে হাফ into g into T1 T2 প্রুফড। তো এটাও দেখতেছে একদম সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এটা যে 19 দেখার আগে এক সেকেন্ড আমি ইয়েটা দেখে আসি। এখানে 18 নাম্বার ম্যাথটা ব্যাক রয়ে গেছিল, রাইট? হ্যাঁ, প্রশ্নটা কি? একটি বস্তুকে ইউ বেগে একটি আনুভূমিক তলের সাথে আলফা কোণে এমন ভাবে নিক্ষেপ করা হলো যেন তার 2a ব্যবধানে অবস্থিত a উচ্চতা বিশিষ্ট দুইটি দেয়ালের ঠিক উপর দিয়ে যায়। প্রমাণ করতে হবে এটা 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 ক্যালকুলেশনটা একটু জটিল। জাস্ট প্রশ্নটা খেয়াল করো কি বলতেছে। একটা বস্তু হচ্ছে কি তোমার, আর আর ইউ আদি বেগে ছুটছো, ঠিক আছে? এটাকে ইউ আদি বেগে ছুটছো, তারপর হচ্ছে কি তোমার এটা 2a ব্যবধানে অবস্থিত দুইটা দেয়াল, একটা দেয়াল মনে করে একটা দেয়াল, ঠিক আছে? এদের ব্যবধানটা মনে করো 2a, আর এদের প্রত্যেকের হাইট a, এরকম এই জিনিসটা বলতেছে যে একটি বস্তুকে আনুভূমিক তলের সাথে আলফা কোণে এমন ভাবে নিক্ষেপ করা হলো যেন তা 2a ব্যবধানে অবস্থিত a উচ্চতা বিশিষ্ট দুইটি দেয়ালের ঠিক উপর দিয়ে যায়, ঠিক আছে? ঠিক উপর দিয়ে যায়। আমাকে প্রমাণ করতে হবে যে স্কয়ার জি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু ইউ স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 2ag। প্রমাণটা বেশ মানে অনেক বড়। তো বাট ক্যালকুলেশন একটু ঝামেলা হলো, এমনি প্রশ্নটা ইজি। দেখো প্রথমত প্রশ্ন খেয়াল করো, আমরা জানি কি আমরা জানি y is equal to u sin alpha t minus half gt স্কয়ার, এটা জানা আছে তো আমাদের। এই যে যে সময়ে হাইটটা অতিক্রম করে আমরা এটা প্রমাণ করে আসছিলাম, y is equal to u sin alpha t half gt স্কয়ার। এখানে y টা কি? y টা হচ্ছে এই যে দেয়ালের উচ্চতা, মানে ওই প্রাসটা হাইয়েস্ট কত উচ্চতা গেছে। এখানে বলতেছে দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়, তার মানে এই প্রাসটার হাইয়েস্ট উচ্চতাটা হচ্ছে তোমার y, ঠিক আছে? y বা এই এটা, তাহলে y এর জায়গায় a বসাবা, a is equal to হচ্ছে তোমার u sin alpha t minus half gt স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ইকুয়েশন সলভ করো, আর এটাকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে gt স্কয়ার minus 2 ut sin alpha plus 2a is equal to 0। এখানে দেখতেছো t স্কয়ারের সমীকরণ, t স্কয়ারের সমীকরণ, দ্যাট মিন্স বুঝাই যাচ্ছে এখানে t এর দুইটা ভ্যালু পাবো। t এর দুইটা ভ্যালু কেন বলো তো? t এর একটা ভ্যালু দিয়ে বোঝাবে এটা এই জায়গায় আছে, আর t এর আরেকটা ভ্যালু বোঝাচ্ছে এটা এই জায়গায় আছে, বুঝছো? এখানে যে 2a ব্যবধান, t1 এবং t2 সময়ের মাঝখানে যে রাস্তাটা সে অতিক্রম করছে সেটা কিন্তু এই 2a, বুঝে গেছে? তাহলে যদি এই টিটা হয় T1 এবং T2,
তাহলে বুঝতেছো এই সময় সে ছিল টি1 জায়গায়, টি1 সময় সে এইখানে ছিল আর এখানে ছিল টি2। তাহলে এই যে সময় ব্যবধানটা টি1 মাইনাস টি2, এই ডেলটি সময়টাতে সে কতটুকু জায়গা গেছে, এই ডেলটি সময়টাতে সে 2a পরিমাণ জায়গা গেছে। আর আমরা জানি অনুভূমিক বরাবর বেগটা কি হয়, অনুভূমিক বরাবর বেগটা হয় ইউ কজ আলফা। ইউটা কোত্থেকে পাইছি, এই দেখো দেওয়া আছে, ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে এবং আলফা কোণে। তার মানে এটা আদি বেগটা, সরি মানে অনুভূমিক বরাবর যে বেগটা, এই 2a দূরত্বটা কি অনুভূমিক দূরত্ব না? অনুভূমিক দূরত্ব কার কারণে অতিক্রম করেছে? অনুভূমিক বেগের কারণে। সো ইউ কজ আলফা ইনটু টি2 মাইনাস টি1, বুঝাই যাচ্ছে টি2টা বড় হবে কারণ হচ্ছে টি2টা পরে। সো টি2 মাইনাস টি1 ইকুয়ালস টু কত? 2a। এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এইখান থেকে বাকি ক্যালকুলেশনটা করতে হবে আমাদের, আর কিছু না। সো 4a স্কয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াইলো টি1 মাইনাস স্কয়ার করছি টি2 মাইনাস টি1 হোল স্কয়ার ইউ স্কয়ার কস স্কয়ার আলফা। সো টি2 মাইনাস টি1 হোল স্কয়ার কে লেখা যায় টি2 প্লাস টি1 হোল স্কয়ার মাইনাস 4t1 ইনটু টি2। ঠিক আছে, এখন দেখো টি1 প্লাস টি2 হোল স্কয়ার, টি1 প্লাস টি2 প্লাস টি1, এই ইকুয়েশনের দুইটা মূল হচ্ছে টি1 এবং টি2। আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুইটি মূলের যোগফল হচ্ছে তোমার মাইনাস বি বাই এ। এখানে ইয়েটা কত, বি বলতে বোঝাচ্ছে মাইনাস 2u সাইন আলফাটাকে, এই যে টিটা এখানে না লিখে এখানে লিখা উচিত ছিল, এখানে লিখলে বেটার হইতো আর কি। যাই হোক, 2 মাইনাস 2u সাইন আলফা, আর এটা হচ্ছে তোমার বি, আর জি হচ্ছে তোমার এ। তাহলে মাইনাস বি বাই এ, আর এটার উপর স্কয়ার আছে। ঠিক আছে, মাইনাস 2u সাইন আলফা ডিভাইড বাই জি হোল স্কয়ার মাইনাস 4। এখন আবার জানি আবার কি দুইটা মূলের গুণ কত, মূলদ্বয়ের গুণফল জানো সি বাই এ। এখানে সি হচ্ছে 2a, আর ইয়েটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে জি। সো এই জন্য হচ্ছে তোমার 2a বাই জি বসছে টি1 টি2 এর ভ্যালু, আর 4টা তো আগে থেকে আছে, আর ইউ স্কয়ার কস স্কয়ার আলফা তো আছেই। তো দাঁড়াইলো 4a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করো, স্কয়ার করার পর আসবে 4u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই জি স্কয়ার মাইনাস 8a বাই জি ইনটু ইউ স্কয়ার কস স্কয়ার আলফা। আর এখন হচ্ছে কি তুমি জি স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দাও, আর 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়ে দাও। 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ দিলে এই 4 4 কাটা যাবে, এখানে 8টা 2 হয়ে যাবে। তো আর জিটাকে তো তুমি ইয়ে করে নিয়ে চলে আসছো এখানে, মানে এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে, জি স্কয়ার কমন নিয়ে, জি স্কয়ার কমন নিলে এটা আসবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস তোমার 2ag। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝবা, তোমরা নিজের একবার ভাঙে করলেই ক্যালকুলেশনটা বুঝতে পারবা। সো কি করা হয়েছে আবার বলি, এখানে যে হাইটটা দেওয়া আছে, এই হাইটটা এই প্রশ্নের এই হাইট যে ওয়ালের যে হাইটটা, এই হাইটটাই হচ্ছে আমার ওয়াই। আর আমরা এই ইকুয়েশনটা জানি y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই ইকুয়েশন ইউজ করে টি এর দুইটা ভ্যালু পাইছি টি1 টি2, এবং টি1 টি2 সময়ে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2a। সো এই জায়গাটাতে ক্যালকুলেশন করে আমরা ম্যাথটা করছি। আর এগুলো কোত্থেকে পাইছি, এগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের যে মূল সহগ সম্পর্ক, সেখান থেকে আমরা এগুলো ইউজ করছি। ওকে, তাহলে আমরা আমাদের আজকে পড়ায় যাই। যদিও 19 নাম্বার ম্যাথটা পুরো ডিফারেন্ট। 19 নাম্বার ম্যাথে ফার্স্টে দেখো প্রশ্নটা পড়ি। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এমন ভাবে নিক্ষেপ করা হলো যেন 7 মিটার ব্যবধানে অবস্থিত 3.5 মিটার উচ্চ দুইটি দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। মোটামুটি মিলতেছে না ওই একই প্রশ্নের সাথে, জাস্ট এখানে 7 মিটার আছে, আগের প্রশ্নটা হচ্ছে 2a ব্যবধানে ছিল। ঠিক আছে, 2a ব্যবধানে ছিল। এখন হচ্ছে এটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিচ্ছে, বস্তুটার আনুভূমিক পাল্লা নির্ণয় করতেছে, আর ওইখানে একটা জিনিস প্রমাণ করতে বলছিল। সো এটাই ডিফারেন্স। আর বস্তুর আনুভূমিক নিক্ষেপণ কোণটাও দিয়ে দিছে। একটা বস্তুকে এরকম চিন্তা করো, চিত্রটা হবে এরকম, যদি আঁকি আমরা, একটা বস্তুকে তুমি এরকম করে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, আর এই যে 7 মিটারের ব্যবধানে অবস্থিত দুইটা দেওয়াল, দুইটার উচ্চতা হচ্ছে, দেওয়াল দুইটার উচ্চতা 3.5 মিটার, এবং এদের মধ্যবর্তী পার্থক্যটা হচ্ছে 7 মিটার। ঠিক আছে, সো আগের মতই আমরা y ইকুয়াল টু u sin আলফা t মাইনাস হাফ জি টি স্কয়ার ওইটা ইকুয়েশন ইউজ করতে পারতাম, কিন্তু আমার এই প্রশ্নে বলছে আনুভূমিক পাল্লা নির্ণয় করো। সো এই ইকুয়েশনটাতে খেয়াল করে দেখবা কোনো আনুভূমিক পাল্লা ছিল না। দেখো y ইকুয়াল টু ut sin আলফা থেকে, দেখো y ইকুয়াল টু u sin আলফা t মাইনাস হাফ জি টি স্কয়ার, এখান থেকে আমরা আনুভূমিক পাল্লাটাতে আসতে পারতাম না, বা একটু ঝামেলা হইতো। সো একটা সহজ ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা হচ্ছে তোমরা মুখস্থ রাখতে পারো। আমরা জানি y ইকুয়াল টু x tan আলফা মাইনাস 1 বাই x বাই r। এটা কোথা থেকে আসছে, ওইটা ওই একই ইকুয়েশন থেকে আসছে। এই যে u sin আলফা, সরি এটা আসছে তোমার হ্যাঁ
y is equal to আমরা যে মানে একটা ইকুয়েশন সলভ করছিলাম, y is equal to x tan alpha minus half gx square by u square cos square alpha। এই ইকুয়েশনটা মনে আছে কিনা আমি জানি না, তোমাদের লাস্ট ক্লাসের প্রথম দিকেই ছিল, বা আমরা যখন ইয়ে করি ফিজিক্সে যখন প্রাসের সমীকরণ যখন বলা হয় যে দেখা হয় যে প্রাসের সমীকরণ একটা প্যারাবোলা, তখন আমরা যে প্রমাণটা করি y is equal to x tan alpha minus half gx square by u square cos square alpha, ওই ইকুয়েশন থেকে এটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নটাই হচ্ছে এইটা প্রুফ করা। সো 21 নম্বর প্রশ্ন এটা প্রুফ করা, আবার আমরা অনেকগুলো ম্যাথে দেখবা এটাকে ডিরেক্ট ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারবো। সো তোমরা এটা মুখস্থ রাখতে পারো। সো আমরা জানি y is equal to x tan alpha minus 1 minus x by r। এখানে y x এর পরিচয় নিশ্চয়ই জানা আছে। y টা হচ্ছে তোমার উচ্চতা, এই যে কোনো মুহূর্তের উচ্চতা, আর x টা হচ্ছে তোমার মানে নিক্ষেপণ বিন্দু থেকে তার অনুভূমিক দূরত্ব, এই অনুভূমিক দূরত্বটা x। এখন আমার এই প্রশ্নে তো আমি x এর ভ্যালু জানি না, আমাদের এই প্রশ্নটা হচ্ছে এরকম। সাপোজ ধরো এটা হচ্ছে x আর এখানে আরেকটা x হইতে পারে। ঠিক আছে, সো এই দুইটা উচ্চতা আমরা জানি, এটা জানি আমরা, y টা জানি আমি 3.5 তো 3.5 is equal to x tan 60 ডিগ্রি 1 minus x by r। ঠিক আছে, ইকুয়েশনটা এইভাবে লেখা যায়। আলফার ভ্যালু জানি আমি, বসাই দিলাম 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার √3। সো আর 3.5 কে লেখা যায় 7/2। 3.5 কে 7/2 লেখা যায়, এটা লিখলে একটু সুবিধা হয়, পয়েন্ট না লিখে ফ্র্যাকশনে লেখা ইজি আর কি। তো x √3 মাইনাস তোমার x tan 60 ডিগ্রি দিয়ে এটাকে গুণ দেওয়া হয়েছে আর কি, মাইনাস √3 x স্কয়ার বাই r। এখানে যদি ক্যালকুলেশনটা একটু ইজি করো তাহলে আসবে 2√3 x স্কয়ার মাইনাস 2√3 r ইনটু x প্লাস 7r ইজ ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন আসলো। দেখো এটা x এর দ্বিঘাত সমীকরণ। ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে আমরা a ইউজ করছি, y টা 3.5 ইউজ করছি, এখানে কোন 3.5 ইউজ করছি আমরা কিন্তু বলে দিইনি। এই 3.5 ইউজ করছি নাকি এই 3.5 ইউজ করছি। আমরা আসলে যে কোনো 3.5 ইউজ করতে পারি, কিন্তু x এর ভ্যালু দুই জায়গায় দুই রকম হবে। সাপোজ ধর এতটুকু হচ্ছে x1, এতটুকু x1, এতটুকু x2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে x এর একটা দ্বিঘাত সমীকরণ, এখানে x থেকে দুইটা ভ্যালু পাওয়া যাবে। আগের মতোই আমরা x এবং x1 এবং x2 যোগফল বের করি, x1 plus x2 is equal to কি মাইনাস b by a, মাইনাস b টা হচ্ছে তোমার মাইনাস 2√3r আর এটা হচ্ছে 2√3। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2√3 কাটা যাবে, x1 plus x2 is equal to আসবে r। একইভাবে জানো দুইটা মূলের গুণফল হচ্ছে তোমার আর c by a, সো 7r by 2√3, এটা আসবে তোমার x1 into x2। এখন আমরা x1 minus x2 কিভাবে বের করলাম? x1 minus x2 বের করার আছে প্রসেস আছে, তোমরা জানো যে x1 এটা করতে পারো তোমরা। আচ্ছা, x1 minus x2 তো আমাদের প্রশ্নই দেওয়া আছে। x1 minus x2 হচ্ছে 7, কেমনে পাইলাম আমরা? দেখো বলা ছিল এটা যে তোমার এরা 7 মিটার ব্যবধানে অবস্থিত, রাইট? এরা 7 মিটার ব্যবধানে অবস্থিত, তার মানে হচ্ছে কি তোমার এটা যদি x2 হয়, অ্যাকচুয়ালি এটা x2 minus x1 হওয়া উচিত ছিল। যাই হোক একই কথা, যে কোনো একটাকে x1 ধরতে পারো। x1 minus x2 বা x2 minus x1 সমস্যা নেই, x2 minus x1 দিয়ে দিবা 7। এই দুইটার ব্যবধান 7 না, বুঝতে পারতেছো তো? এইটা 0 থেকে যদি এটা হয় x2, 0 থেকে এটা যদি x1 হয়, তাহলে এই দুইটার পার্থক্য কত? x2 minus x1 প্রশ্নই দেওয়া আছে, এটা 7। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা ইয়ে করতে পারি, আমরা একটা সূত্র জানি, a minus b whole square is equal to a plus b whole square minus 4ab, ওই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। তো দেখো x1 plus x2 হচ্ছে তোমার r square minus 4 into x1 x2 এর ভ্যালু কত? 7r by 2√3 is equal to x1 minus x2 whole square। সো দেখতেছো এখানে x2 minus x1 আর x1 minus x2 কোনো ব্যাপার না, 7 অ্যাকচুয়ালি এদের পার্থক্যটা, 7 স্কয়ার কত? 49। এখন এটা ক্যালকুলেশন করো, এটা r এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। r এর দ্বিঘাত সমীকরণটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো অথবা হাতেও ক্যালকুলেট করতে পারো, না এটা ক্যালকুলেটরে করা লাগবে মেবি, খুব সম্ভবত। যাই হোক, আর এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে তোমার মাইনাস, একটা হচ্ছে প্লাস। যেহেতু r টা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে, এই জন্য আসছে তোমার r এর ভ্যালু 7√3 মিটার। ওকে, সো দুইটা ম্যাথের কনসেপ্ট প্রায় সেম, 18 এবং 19 এর।
আচ্ছা, একটু আগে যে প্রমাণটা ইউজ করলাম আমরা ওইটাকে এখন দেখি কিভাবে আসছে ওইটা বের করি। একটা বস্তু ইউ আদিবেগে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত করা হয়েছে। আচ্ছা, আদিবেগ বলা হয় না, বায়ুহীন অবস্থায় অনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা যদি আর হয়, তাহলে ইহার গতিপথের সমীকরণ y x tan alpha 1 - x/r, এটা আমাকে প্রমাণ করতে বলতেছে। আমরা আগে যেরকম প্রমাণ করছিলাম যে এটা নিক্ষিপ্ত বস্তুর এই সেই ধরে, তারপর যে কোনো একটা বিন্দু নিলাম, গতিপথে যে কোনো একটা বিন্দু পি বিন্দু হয়, যদি পি তে বিন্দুটা হচ্ছে xy যদি হয়, তাহলে ও থেকে পি, মানে পি থেকে একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে এন বিন্দুতে ছেদ করলো। এই যে ON, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। ON ইজিক্যাল টু কি? x। x ইজিক্যাল টু লেখা যায় আমাদের ইউ কজ আলফা টি, লেখা যায় না? ইউ কজ আলফা টি কেমনে লিখে গেল? মনে করি টি সময় হচ্ছে কি তোমার এটা আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে সেইটা বের করছি। সো x ইকুয়াল টু ইউ কজ আলফা টি। সো টি ইজ ইকুয়াল টু x বাই ইউ কজ আলফা। আবার লম্বিক সরণ, এটা ইকুয়েশন জানি, h ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, কিন্তু আমাদের এটা যেহেতু মানে কোণ করে নিক্ষেপ করা হয়েছে, সো এটা হবে y ইজ ইকুয়াল টু u sin আলফা t মাইনাস হাফ gt স্কয়ার, আমরা এটা জানি। তো এখানে দেখো এই যে টি এর জায়গায় x বাই ইউ কজ আলফা ইউজ করা যায়, টি এর জায়গায় x বাই ইউ কজ আলফা ইউজ করলে, আবার টি এর টি স্কয়ার জায়গায় x বাই ইউ কজ আলফা হোল স্কয়ার ইউজ করলে আমরা আমাদের এই পরিচিত ইকুয়েশন পাই, y is equal to x tan alpha minus half gx square divided by u square cos square alpha। দেখো এইটা কিন্তু তোমরা অলরেডি অনেকবার প্রুফ করে আসছো, তারপর এখান থেকে দেখাইতা যে এটা একটা প্যারাবোলার সমীকরণ, রাইট? তো এখান এই জিনিসটাকেই আমরা এখন এই আমাদের যে প্রমাণটা চাইছি সেই প্রমাণের আকারে নিয়ে যাব। এখান থেকে ফার্স্টে আমরা x tan আলফা কমন নিলাম, জোর করে x tan আলফা কমন নিলে এখানে 1 থাকবে, আর মাইনাস হাফ gx স্কয়ার ইউ স্কয়ার cos স্কয়ার আলফা যেরকম আছে সেরকমই থাকুক। এখানে তো কোনো tan আলফা বা x tan আলফা কোনো টার্ম নাই, সো আমি এটা থেকে কিভাবে কমন নিলাম? কমন নিলে তো এক কাজ করতে পারি, আমি 1/x tan আলফা দিয়ে, আচ্ছা এক সেকেন্ড, ওকে। এখানে দেখো x tan আলফা দিয়ে যেহেতু এটাকে গুণ দিছি, তো এখানে 1/x tan আলফা করে দিলাম, তাহলে কি হলো, এই x tan আলফা কাটা গিয়ে আমাদের আগের মতোই অবস্থায় থাকলো, ঠিক আছে? যখন কমন নিতে একটু সমস্যা হয় তখন আমরা কি করব, ফার্স্টে যেটা কমন নিছি ওইটার উল্টাটা দিয়ে এটাকে গুণ দিয়ে দিব ওই টার্মটাকে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। তো এখানে দেখো হাফ জি এক্স এক্স স্কয়ারের সাথে একটা এক্স কাটা যাবে, আর টেন আলফাটাকে লিখতে পারি আমরা সাইন আলফা বাই কজ আলফা, এই কজ আলফাটা উপরে চলে আসবে। তো কজ আলফা একটা কাটা যাবে, আর তারপর কি হবে, হুম, তারপর হচ্ছে তোমার এখানে যে হাফটা আছে এই টুটাকে এখানে নিয়ে আসো, এই টু যদি এখানে আসে তাহলে দাঁড়ালো তোমার টু ইউ, সরি, টু সাইন আলফা কজ আলফা, সাইন আলফা আর এই একটা একটা কজ আলফা কাটা গিয়ে থাকবে কজ আলফা। এখানে একটু ক্যালকুলেশন স্কিপ করা আছে, যে এক্সটাকে আলাদা করে রাখো, এখানে সাইন আলফা টু আলফা মিলে আর ইউ স্কয়ার সাইন টু আলফা হয়ে যাবে, ঠিক আছে? ইউ স্কয়ার সাইন টু আলফা কোত্থেকে আসলো, টু সাইন আলফা কজ আলফা এদের গুণফলটা, আর জিটা তো উপরে আছে। এখন খেয়াল করে দেখো এই জিটাকে আমরা ঠিক নিচে নামাইতে পারি না, এটার উপরের জিটাকে এখানে তো ইউ স্কয়ার সাইন টু আলফার নিচে নামানো যায়, তাহলে এখন এই জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল আমাদের আর, সো আমরা লিখতে পারি এটাকে আর লিখতে পারি, বুঝা গেছে? এই যে জিটা, এই জিটাকে এখানে এসে নিচে নামানো যায়। সো আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম y is equal to x tan alpha into 1 minus x by r। এই ইকুয়েশনটা আমরা যে কোনো প্রমাণের সুবিধার্থে ডিরেক্ট ইউজ করতে পারবো, যেরকম তুমি দেখছো 19 নাম্বার মেথে আমি এটা ডিরেক্ট ইউজ করছি, আরো কয়েকটা মেথড ইউজ করা যাবে এটা। এটা আসলে এই সূত্রেরই আরেকটা এক্সটেন্ডেড রূপ। সো এটা তুমি যদি এইটা ডিরেক্ট ইউজ করতে পারো, এটা তো তোমরা ফিজিক্সে ডিরেক্ট ইউজ করে আসছো অলরেডি, তাহলে এইটাও ডিরেক্ট ইউজ করতে পারবা। ওকে, এটা ফিজিক্সেও অ্যাপ্লাই করা যায়, অনেক সময় অ্যাডমিশনের সময় আমরা এটাই ইউজ করতাম। যদি আর কি আনুভূমিক পাল্লাটা দেওয়া থাকে, আনুভূমিক পাল্লা না দেওয়া থাকলে আবার এটা ইউজ করা যাবে না।
আচ্ছা, একটি ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপ বিন্দু থেকে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা দুইটি দেয়াল কোন রকমে অতিক্রম করে, দেখা হচ্ছে এর পাল্লা আর ইজিক্যাল টু এত এত এত। তো দেখো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপণ কোণটা ধরলাম আলফা, এই আলফা কোণে নিক্ষেপ করার পর মানে নিক্ষেপ বিন্দু হতে বি দূরত্বে একটা এ উচ্চতার দেয়ালকে অতিক্রম করে, আর নিক্ষেপ বিন্দু হতে এ দূরত্বে হচ্ছে সে বি উচ্চতার আরেকটা দেয়ালকে কোন রকমে অতিক্রম করে। বুঝা যাচ্ছে? যখন হচ্ছে উচ্চতা এ তখন হচ্ছে গিয়ে তোমার এই অনুভূমিক দূরত্বটা বি, যখন উচ্চতা বি তখন হচ্ছে গিয়ে তোমার আনুভূমিক দূরত্ব হচ্ছে এ। ঠিক আছে, আমরা জানি প্রকৃত বস্তুকণার গতিপথের সমীকরণ একটু আগে যেটা প্রমাণ করছি, y = x tan alpha 1 - x/r। প্রথম দেয়ালের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করো। প্রথম দেয়ালের ক্ষেত্রে y টা কি হবে? y টা হবে a আর x টা কত হবে? x টা হবে b। ঠিক আছে, প্রথম দেয়ালের ক্ষেত্রে y তে ইজলি a, x টা হবে b, b tan alpha 1 - b/r। দেখো x এর জায়গায় জাস্ট b টা বসাইছি। ওকে, আর তো সেম থাকবে দুইটা ক্ষেত্রেই, আর তো একই আনুভূমিক পাল্লা। তো সেকেন্ড দেয়ালের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড দেয়ালের ক্ষেত্রে উচ্চতাটা তখন হয়ে যাবে y, মানে y টা b হয়ে যাবে আর x টা হয়ে যাবে a। ঠিক আছে, এখন ঠিক কিভাবে বসাও? b = a tan alpha 1 - a/r। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশনটা হচ্ছে তোমার 1 - b/r কে লেখা হচ্ছে r - b/r, নরমাল ক্যালকুলেশন। কিভাবে এখানে a tan alpha r - a / r। এখন এই যে দুইটা ইকুয়েশন পাইছি 2 এবং 3, এদেরকে একটা দ্বারা একটাকে ভাগ করি। 2 ভাগ 3 করা হলে a/b = দাঁড়াবে b/a, tan alpha কাটা যাবে, r - b/r। এই যে এই টার্মটা তো উল্টে যাবে, এটা তো ভাগ হইলে উল্টে যাবে, তারপর r টা উপরে আসবে, r - এটা নিচে থাকবে, তারপর r কাটা গেল। আর এখানে দেখো একটু সাইড ক্যালকুলেশন করে, সাইড চেঞ্জ করলে a²/b² = r - b / r - a। এখন আমাদের নরমাল ক্যালকুলেশন করো, উভয় পক্ষকে গুণ দিয়ে দাও একটা আরেকটা দিয়ে, a²r - aq = b²r - bq। এখানে সাইড চেঞ্জ করে r টা কমন নেওয়া হয়েছে, a² - b² = aq - bq। আর aq - bq এর সূত্র জানো তোমরা, a - b a² + ab + b²। আর a² - b² সূত্র a + b a - b। a - b a - b কাটা গেছে, থাকলো কি a² + ab + b² / a + b। এটি আমাকে প্রুফ করতে বলছে। তো দেখো সবগুলো ম্যাথে কনসেপ্ট কিন্তু একদম ইজি, বাট ওই যে আমাদের ক্যালকুলেশনটা যে এইভাবে করতে হবে, এটাকে একটা দ্বারা এটা দিয়ে ভাগ করতে হবে, এই জিনিসগুলো আছে তোমাদের প্র্যাকটিস করতে করতে আর কি মুখস্থ করতে হবে। ঠিক আছে, একদম ডিরেক্ট মুখস্থ না, প্র্যাকটিস করতে করতে মানে মুখস্থ করতে হবে যে এটা দ্বারা একটাকে ভাগ করতে হয়, হ্যাঁ হ্যাঁ এরকম ক্যালকুলেশন করতে হয়, তারপর aq - bq এর সূত্রটা এরকম করে আনতে হয়, মানে এগুলো হচ্ছে কি কিছু জিনিস প্রমাণ দেখেই বোঝা যায়। এটাও সেম ম্যাথ, একদম ইজি। একটা খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর যখন x দূরত্বে গেছে, তখন সে হচ্ছে কি তোমার কোন বিন্দুতে, আচ্ছা x দূরত্বে মানে এটা নিক্ষেপণ কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে x দূরত্বে, হচ্ছে গিয়ে সে হচ্ছে x দূরত্বে এই h উচ্চতা বিশিষ্ট একটা দেয়াল আছে, এই দেয়ালের ঠিক উপর দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, আবার সে কি করে, অতিক্রম করার পর দেয়ালের অপর পাশে এতটুকু পর্যন্ত x, আর দেয়ালের অপর পাশে y দূরত্বে গিয়ে মাটিতে পড়ছে। ঠিক আছে, তার মানে দেয়ালের অপর পার্শ্ব থেকে এটা দূরত্ব হচ্ছে y, এতটুকু x এতটুকু y হইলে আমরা প্রশ্ন থেকে চিত্র দেখেই বুঝতে পারতেছি এটার আনুভূমিক পাল্লাটা কত, x + y। আমাকে দেখাইতে হবে এই দেয়ালের উচ্চতাটা বের করতে হবে। আমরা জানি y = x tan alpha 1 - x/r। এই y এর জায়গায় h টা বসাই দাও, আর x টা তো হচ্ছে x, কারণ হচ্ছে কি তোমার h দূরত্বতেই তো x ছিল, সো মানে x টা x এর মতোই থাকবে। আলফার জায়গায় 45 ডিগ্রি বসবে, 1 - x/r, আর এর জায়গায় তোমার x + y টা বসবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ x + y = r। সো এটা আর কিছু না, ক্যালকুলেশন করতে হবে। tan 45 ডিগ্রি ভ্যালু 1 x, এখানে ক্যালকুলেশন করলে x + y - x x কাটা যাবে, এই x * y xy / x + y, এটি h। বুঝা গেছে? এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই x টা কিন্তু কি, এই x টা বোঝায় যে y দূরত্ব যখন মানে বস্তুটা যখন y উচ্চতায় আছে, তখন সে আনুভূমিক বরাবর কতটুকু উচ্চতা মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা। তো এখানে h উচ্চতায় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে x, এই জন্যই x টাকে x এর মতোই রাখছি। ওকে, আর বাকিটা তো ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে ম্যাথটা ইন্টারেস্টিং আছে, এটা অ্যাডমিশনে আসে অনেক সময়, ফিজিক্সে দিয়ে দিতে পারে। ভূমিতে পতিত একটি বোমা ফাটলে তার কণাগুলি ইউ গতিতে ছুটতে থাকে,
ভূমির যে অংশ নিয়ে কণাগুলি ছড়াই পড়বে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমি এখানে অনেক কিছু কথা লিখছি, এগুলো তোমাদের যদি কোনো এইচএসসি পরীক্ষায় আসে তাহলে এগুলো লিখবে, আর যদি কোনো অ্যাডমিশনে আসে তাহলে এই কথাগুলো লেখার দরকার নেই, কারণ স্যাররা এগুলো বুঝে। দেখো আমি বড় করে লিখছি, এখানে আমি পুরো ব্যাখ্যাটা লিখছি, তোমরা নিজেরা পড়ো, বাট আমি এখন আমার মতো করে বলি। তো দেখো, একটা ভূমিতে একটা বোমা ফাটছে, এই প্রশ্নটা এরকম আসে, মনে করো একটা বোমা ফাটছে, ঠিক আছে? বোমা ফাটলে কি হয়, বোমার যে অনেকগুলা স্প্লিন্টার থাকে, স্প্লিন্টার বা কণাগুলো কি হয়, ছড়াই ছিটিয়ে যায়। বোমা ফাটছে তাহলে এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, চারিদিকে ছড়াবে, ঠিক আছে? এখন বলতেছে যে তোমার কণাগুলা ইউ গতিতে ছুটতে থাকতেছে, কণাগুলার গতি হচ্ছে ইউ, ঠিক আছে? এখন হচ্ছে কি তোমার, এখন কণাগুলা হচ্ছে ভূমির যে অংশ জুড়ে ছড়িয়ে পড়বে, একটা নির্দিষ্ট অংশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে না, এই এলাকাটার ক্ষেত্রফল, মানে একটা কণা সর্বোচ্চ কত দূরে যাইতে পারবে। আর আমরা একটা জিনিস জানি, এখানে যে বস্তুগুলা এরকম ফাটছে, ফাটার মানে কি, সে এইদিকে অসংখ্য দিকে ছড়াচ্ছে ইউ বেগে, রাইট? ঠিক খাড়া উপরের দিকেও যেমন যাচ্ছে, ভূমির সাথে সে অনুভূমিকের সাথে একটা কোণ করে সে এরকম যাচ্ছে, ঠিক আছে? আর আমরা জানি সর্বোচ্চ দূরে একটা কণা কতটুকু যাইতে পারে, সর্বোচ্চ আণবিক পাল্লার সূত্রটা হচ্ছে আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু, আমরা জানি ইউ স্কয়ার বাই জি, রাইট? আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি, কারণ হচ্ছে কি সাইনের ভ্যালু হচ্ছে তোমার কত, সাইনের ভ্যালু তখন হয়ে যায় 90 ডিগ্রি, সাইন 2 আলফা, ইউ স্কয়ার সাইন 2 আলফা, ওই 2 আলফার ভ্যালুটা হয়ে যায় 90 ডিগ্রি। তার মানে হচ্ছে কি একটা বস্তু যখন 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয় তখন সে হচ্ছে কি তোমার সর্বোচ্চ দূরে যায়। তাহলে একটা স্প্লিন্টার সর্বোচ্চ কত দূরে যেতে পারবে, সর্বোচ্চ দূরে যেতে পারবে ইউ স্কয়ার বাই জি, এর বাইরে কোনো স্প্লিন্টার যেতে পারবে না, ইউ স্কয়ার বাই জি। তাহলে আমাকে যে বৃত্তটা আঁকতে হবে সেই বৃত্তটার ব্যাসার্ধ হবে ইউ স্কয়ার বাই জি ধরে, ঠিক আছে? ইউ স্কয়ার বাই জি ধরে। আর এর বাকি কণাগুলো কি হবে, বাকি কণাগুলো তো এর মধ্যেই পড়ে যাবে, রাইট? বাকি কণাগুলো হচ্ছে এর বাইরে তার যাইতে পারবে না, আর অন্যগুলো মনে করো যে কোনো দিকে, যে কোনো অ্যাঙ্গেলে সে বাইর হোক, কিন্তু ই স্কয়ার বাই জি এর বাইরে তো যাইতে পারবে না, ঠিক আছে? আর যে কোনোগুলো হচ্ছে ঠিক খাড়া উপরের দিকে 90 ডিগ্রি কোণে উপরের দিকে উঠে যাচ্ছে, তারা কি করবে, উপরে উঠে তারপর আবার নিচে ফিরে আসবে, তার মানে এরাও হচ্ছে কি তোমার ওই বৃত্তের বাইরে যেতে পারবে না। তার মানে এলাকাটা কিরকম হবে, এলাকাটা হবে বৃত্তাকার, এবং এই বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, এই বৃত্তের ব্যাসার্ধটা হবে ইউ স্কয়ার বাই জি, মানে সর্বোচ্চ পাল্লাটাই। তাহলে ভূমির যে অংশ জুড়ে মানে কণাগুলো ছড়িয়ে পড়বে তার ক্ষেত্রফল কি হবে, তার ক্ষেত্রফল হবে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই আরটা হচ্ছে তোমার ইউ স্কয়ার বাই জি। সো ক্যালকুলেশন করলে এটা আসবে পাই ইউ 4 বাই জি স্কয়ার। এটা এমসিকিউ আসে অনেক সময়, দেখবা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো। আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকে, এটা লাস্ট দুইটা ম্যাথ বাকি হয়েছে, এগুলা খুব ইম্পর্টেন্ট না, তারপরে আমি এমনি দিচ্ছি আর কি। একটি বস্তু আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করলে, আচ্ছা মনে করো হচ্ছে কি তোমার একটা বস্তু আছে এখানে, একটা নির্দিষ্ট লক্ষ্য বস্তু আছে এই ম্যাথের ক্ষেত্রে, এই লক্ষ্য বস্তু, ঠিক আছে? এটাকে আঘাত করতে হবে, আমি চাই এটাকে আঘাত করব। একটা বস্তুকে আলফা কোণে নিক্ষেপ করছি, আলফা কোণে নিক্ষেপ করার পর দেখা গেছে এটা হচ্ছে কি তোমার এখানে এসে পড়ে গেছে, বস্তুটার থেকে এ মিটার নিকটে এসে পড়ে গেছে, রাইট? প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি বস্তুকে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক তলে অবস্থিত লক্ষ্য বস্তু হতে এ মিটার নিকটে পড়ে। এটা হচ্ছে আনুভূমিক তলে অবস্থিত একটা লক্ষ্য বস্তু, এটাকে তুমি আলফা কোণে নিক্ষেপ করছিলা, আলফা কোণে নিক্ষেপ করার পর সে হচ্ছে কি তোমার এই বস্তু থেকে এ মিটার নিকটে এসে পড়ছে। তারপরে কি করছি, তারপর বিটা কোণে নিক্ষেপ করছি। এখন বিটা কোণে নিক্ষেপ করার ফলে কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে লক্ষ্য বস্তু থেকে বি মিটার দূরত্বে গিয়ে পড়েছে, এতটুকু হচ্ছে বি, লক্ষ্য বস্তু হতে বি মিটার দূরে গিয়ে পড়ছে। এখন আমি বিটা কোণে নিক্ষেপ করছিলাম, আমাকে দেখাইতে হবে যে সঠিক নিক্ষেপণ কোনটা, মানে দুইটা ক্ষেত্রে নিক্ষেপণ বেগ একই দিছি, দুইটা ক্ষেত্রে নিক্ষেপণ বেগ যদি একই হয় তাহলে দেখাতে হবে সঠিক নিক্ষেপণ কোণ থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স a sin 2 বিটা প্লাস b sin 2 আলফা ডিভাইড বাই a প্লাস b। দেখে যতটা জটিল মনে হচ্ছে আসলে এত বেশি কিছু না, আমাদের প্রমাণটা সহজ, ক্যালকুলেশনটা একটু জটিল হইতে পারে। তো প্রথমত দেখি যদি সঠিক নিক্ষেপণটা থিটা হয় তাহলে কি তার যে পাল্লাটা, আণবিক পাল্লাটা হবে এইটা, সঠিক কোণটা যদি থিটা হয় তাহলে আণবিক পাল্লাটা হবে এই জায়গায়, রাইট? মানে এখানে তো এসে আঘাত করবে। তাহলে r ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কয়ার বাই জি sin 2 থিটা, এরকম ফার্স্ট ইকুয়েশনটা হওয়ার কথা। প্রথম ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, প্রথম ক্ষেত্রে তাকে যেহেতু আলফা কোণে নিক্ষেপ করছে, আলফা কোণে নিক্ষেপ করার পর সে কোথায় এসে পড়ছে, এই জায়গাটাতে পড়ছে, এই জায়গার দূরত্ব কত, এই জায়গার দূরত্ব হচ্ছে তোমার এতটুকু আর এইখান থেকে এটা বাদ দাও, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে তোমার আর বাই আর মাইনাস এ,
ঠিক আছে, প্রথম ক্ষেত্রে তার যে আনুভূমিক পাল্লাটা সেটা হবে r মাইনাস a ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি সাইন কি বসবে এখানে 2 আলফা, যেহেতু আলফা কোণে নিক্ষেপ করছিলাম। আর সেকেন্ড ক্ষেত্রে যে বিটা কোণে যখন নিক্ষেপ করছিলাম, বিটা কোণে নিক্ষেপ করার ক্ষেত্রে তখন তার আনুভূমিক পাল্লাটা হয়ে যাবে, লক্ষ্যবস্তু যদি এতটুকু থাকে, এতটুকু পর্যন্ত r আর এতটুকু হচ্ছে b, এই দুইটা মিলে হয়ে যাবে r প্লাস b। ঠিক আছে, r প্লাস b ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি সাইন 2 বিটা। ঠিক আছে, এখন তোমাকে মনে রাখতে হবে কি এই যে ক্যালকুলেশন গুলো, এইগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে দুই নাম্বার ইকুয়েশনের সাথে b গুণ দিব এবং 3 নাম্বার ইকুয়েশনের সাথে a গুণ দিব, তারপর উভয় দুইটাকে যোগ করব। প্রথমটার সাথে 2 নাম্বারের সাথে b গুণ দিচ্ছ, b গুণ দিলে হবে rb মাইনাস ab, আর 3 নাম্বার ইকুয়েশনের সাথে দিচ্ছ তুমি a গুণ ra প্লাস rb, ra প্লাস ab ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি, কমন আসবে দুইটা জায়গা থেকে। আর এখান থেকে তুমি বুঝতে পারতেছো 2 বিটার সাথে a গুণ দেওয়া লাগবে আর আলফার সাথে b গুণ দেওয়া লাগবে, এখান থেকে তুমি বুঝতে পারবা এটা কোনটার সাথে কোনটা গুণ দিবা। তো দেখো 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে b sin 2 আলফা প্লাস a sin 2 বিটা। ঠিক আছে, আর a মাইনাস ab প্লাস ab কাটাকাটি চলে যাবে, এখান থেকে r কমন নাও, r ইজ ইকুয়াল টু a প্লাস b, r ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি a sin 2 আলফা প্লাস a sin 2 বিটা। আচ্ছা, টাইম শেষ হয়ে যাচ্ছে, সমস্যা না, আমাদের ম্যাথও শেষ হয়ে যাবে। তো যেটা হবে এখান থেকে তুমি r is equal to পাইলে a square by g a sin 2 alpha plus a sin 2 beta divided by a plus b, জাস্ট নরমাল ক্যালকুলেশন। এখন দেখো r এর আরেকটা ইকুয়েশন পাইছো এখানে, এক নাম্বার ইকুয়েশনে যেটা রিয়েল ইকুয়েশন u square by g sin 2 theta। তাহলে আমরা এক নাম্বার এবং 4 নাম্বার থেকে r যেহেতু সমান, তাহলে লিখতে পারি u square by g sin 2 theta is equal to u square by g b sin 2 alpha plus a sin 2 beta divided by a plus b। u square by g কাটা যাবে, sin 2 theta is equal to এরকম একটা জিনিস দাঁড়াবে। তাহলে তোমাকে sin 2 theta is equal to আসবে sin ইনভার্স b sin 2 alpha প্লাস a sin 2 beta ডিভাইড বাই a plus b, অর্থাৎ থিটা is equal to হাফ sin ইনভার্স এইটা। প্রুফড। দেখো প্রমাণটা দেখে অনেক জটিল মনে হইলো, আসলে এই ইয়েটা ইজি, ম্যাথটা ইজি। সেম আরেকটা ম্যাথ, সেম না একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে দুইটা বস্তু, একটা হচ্ছে ইউ এবং বি নিক্ষেপণ বেগে যথাক্রমে আলফা 1 এবং আলফা 2 কোণে দুইটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এরা যথাক্রমে t1 এবং t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছে, এদের সর্বাধিক উচ্চতা দেওয়া আছে। দুইটা কেস, একটাকে তুমি ইউ বেগে নিক্ষেপ করছো আলফা কোণে, সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে t1 এ। আর আরেকটা বস্তু সেটা হচ্ছে তোমার ভি কোণে নিক্ষেপ করছো ভি নিক্ষেপণ বেগে আলফা 2 কোণে নিক্ষেপ করছো, সেটা হচ্ছে t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে। তো দুইটা কেস পুরো আলাদা, কিন্তু জাস্ট তাদের অনুভূমিক পাল্লাটা r টা সমান। তাদের আনুভূমিক পাল্লাটা r যদি সমান হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। তো প্রথম ক্ষেত্রে লিখে ফেলো, যেহেতু কি দেওয়া আছে t1 দেওয়া আছে, t1 মানে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, তাহলে তাদের ভ্রমণকাল কত হবে? আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় যতটুকু পৌঁছাতে যত সময় লাগে ভ্রমণকাল হচ্ছে তার দ্বিগুণ, রাইট? এটা আমরা একটু প্রমাণ করে আসছি। তার মানে হচ্ছে কি তোমার এইটার ভ্রমণকালটা হচ্ছে তোমার 2t1 প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে ভ্রমণকালটা হচ্ছে 2t2। তাহলে প্রথম ক্ষেত্রে r is equal to লিখতে পারি আমরা, rটা কি, rটা হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা হচ্ছে কি তোমার কি আনুভূমিক বেগের কারণে সে আনুভূমিক দিকে যতটুকু দূরত্ব যায় সেটাই তো। আনুভূমিক বেগটা হচ্ছে u cos alpha 1 প্রথম ক্ষেত্রে, এবং টাইমটা কত? টাইমটা 2t1। কেন 2t1 বলো তো? এই যে এখান থেকে সে ভ্রমণকাল, তার পুরো ভ্রমণকালটাই হচ্ছে তোমার 2t1, এই জন্য হচ্ছে কি তুমি এখানে 2t1 দিয়ে গুণ দিবা। সো ভুলেও এখানে t1 দিবা না গুণ, কারণ হচ্ছে t1 টা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছে দেয় এতটুকু সময়। ঠিক আছে, আবার সর্বাধিক উচ্চতা এতটুকু হচ্ছে t1, তারপর এখান থেকে যে সে আবার আসতেছে এই জায়গা পর্যন্ত, এতটুকু আবার t1, এই দুইটা মিলে তোমার 2t1। ঠিক আছে, সো এখান থেকে আমরা পেলাম t1 is equal to r divided by 2u cos alpha 1, এক নম্বর ইকুয়েশন। আবার আমরা জানি সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর জন্য সমীকরণ t1 is equal to u sin alpha 1 by g, এটা আমাদের মুখস্থ ইকুয়েশন। এখন সেকেন্ড কেসে সেম সূত্র অ্যাপ্লাই করো, সেকেন্ড কেসে সেম ভাবে আসবে t2 is equal to r 2u এর জায়গায় হবে 2v cos alpha 1 এর জায়গায় হবে alpha 2, t2 এর এখানে u এর জায়গায় হবে v sin alpha 2 divided by g। দেখো এখানে t1 এর দুইটা ইকুয়েশন পাইছো, t2 এর দুইটা ইকুয়েশন পাইছো। এখন হচ্ছে কি যেগুলো হচ্ছে একই জাতীয় ইকুয়েশন t1 এর এবং t2 এর, একই জাতীয় ইকুয়েশন 1 এবং 3, 1 এবং 3 একই জাতীয়, আবার 2 এবং 4 একই জাতীয়। সো এই জন্য 1/3 করব, 1/3 করলে আসবে 1/3 করলে
আলটিমেট ক্যালকুলেশনটা এখানে লেখা v cos alpha 2 ডিভাইড বাই u cos alpha 1, এটাকে 5 নাম্বার ইকুয়েশন দাও। আর সেম আরেকটা ইকুয়েশন আছে 2 এবং 4, এখন 2 ডিভাইড বাই 4 করো, 2 ডিভাইড বাই 4 করলে t1 বাই t2 ইজ ইকুয়াল টু আসবে তোমার, আর জি কাটা যাবে, আসবে u sin alpha 1 ডিভাইড বাই v sin alpha 2। ঠিক আছে, এখন হচ্ছে কি আমি এই দুইটা ইকুয়েশনকে গুণ দিয়ে দিচ্ছি, 5 এবং 6 পাইছি, এটাকে ডিরেক্ট গুণ দাও, তাহলে আসবে t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু uv sin alpha 1 cos alpha 2 ডিভাইড বাই uv cos alpha 1 sin alpha 2। uv uv কাটা যাবে, এখন হচ্ছে কি তোমার বিয়োজন করছি, বিয়োজন যোজন করলে t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার ডিভাইড বাই t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার, এটা আমাদের বাম সাইড হয়ে গেছে। sin alpha 1 cos alpha 2 minus cos alpha 1 sin alpha 2 divided by sin alpha 1 cos alpha 2 plus cos alpha 1 sin alpha 2। এটা হচ্ছে তোমার sin a cos b minus cos a sin b এর সূত্র, সেটা হচ্ছে sin a minus b এর সূত্র, আর নিচেটা হচ্ছে sin a plus b এর সূত্র। প্রুফড। সো এই ছিল আমাদের 9D এবং আমাদের 9 নম্বর চ্যাপ্টার শেষ এখানেই। তো নেক্সট দিন না, কবে এক্সাম দিবা? নেক্সট উইকে দাও, শনিবারে হয়তো এক্সাম নিব বা বুধবারে 9 চ্যাপ্টারের উপর। আর নেক্সট কোন চ্যাপ্টার শুরু করবে এটা গ্রুপে কথা বলে ঠিক করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে করো।